এর আগের এতবার জাননি কেন? এর আগে উনি বলেছেন নীতি আয়োগ মানি না, যদি না মানেন এবারে যাচ্ছেন কেন? তারপরে উনি বলেছেন আমার যাওয়ার ইচ্ছে ছিল না, ভাইপোর চাপে যাচ্ছি। আচ্ছা, ভাইপোর চাপে আপনি মুখ্যমন্ত্রী না ভাইপো মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ইচ্ছে চলে না। এখন বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি রিমোট কন্ট্রোল অনেকটা ভাইপো হাতে রয়েছে। ভাইপোটাকে লাস্ট চেষ্টা হতেও পারে, কারণ ভাইপো রক্ষা কবচ উঠে গেছে বলে হয়তো মোদিজির কাছে হাত পা ধরতে গেছেন, কিন্তু উনি কাজের জন্য যাচ্ছেন না, উনি যাচ্ছেন নাটকের জন্য। ওখানে গিয়ে আবার একটু অগ্নিকন্যা সাজবে, পুরোটাই নাটক, পুরোটাই নাটক। ওনার খুব খারাপ লেগেছে যে 2 ঘন্টা কষ্ট করে ওখানে বসে থাকতে হয়েছে। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক, বাকি মুখ্যমন্ত্রীরা না গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে উপস্থিত, সেই বিষয়ে আপনি কি বলবেন? এমন করছেন যেন উপস্থিত হয়ে বিরাট উপকার করেছেন তিনি। এর আগের এতবার জাননি কেন? আগে তো সেই প্রশ্নটা রাইজ করতে হবে। এর আগে উনি বলেছেন নীতি আয়োগ মানি না, যদি না মানেন এবারে যাচ্ছেন কেন সেটা বলতে হবে। তারপরে উনি বলেছেন আমার যাওয়ার ইচ্ছে ছিল না, ভাইপোর চাপে যাচ্ছি। আচ্ছা, ভাইপোর চাপে আপনি মুখ্যমন্ত্রী না ভাইপো মুখ্যমন্ত্রী? তাহলে ভাইপোর চাপে যাচ্ছেন যখন, তখন যান, ভালো কথা। বলছেন আবার গিয়েই বেরিয়ে আসবে। আমার প্রশ্ন হচ্ছে, ভাইপোর চাপে যাচ্ছেন যে বলছেন, তো আপনার কাছে আমার প্রশ্ন যে এতগুলো যে জাননি তার দায়ভার তো আপনার নিতে হবে। আপনি তো নিজেই বলেছেন নীতি আয়োগ মানি না। এবং একটা নতুন জিনিস দেখছি, একটা ভালো জিনিস, কি মন্দ জিনিস বলতে পারবো না, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ইচ্ছে চলে না। এখন বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি রিমোট কন্ট্রোল অনেকটা ভাইপো হাতে রয়েছে। এবারে তাহলে যাচ্ছেন কেন ভাইপোর কথায়? তার কারণ ভাইপোকে আর দলকে ব্যালেন্স করছেন। দল হচ্ছে ভাইপো বিরোধী, সুব্রত বক্সি, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস। এবারে ভাইপোকে কোনো ছবিতে রাখিনি, সব ছবি থেকেও ভাইপোর ছবি মুছে দিয়েছে। কোনো পোস্টারে, হোর্ডিং এ, ব্যানারে কোথাও ভাইপোকে দেখা যায়নি। ভাইপো কোনো ক্যাম্পেনিং এ যায়নি, শুধু 21 তারিখ কিছু না বললেই নয়, তাই বলতে উঠেছে। এখন যদি ভাইপোর এই কথাটাও না শোনে, তাহলে তো ভাইপো আর ভাইপো থাকবে না, হ্যাঁ, সৎ ভাইপো হয়ে যাবে। তো সেই কারণেই বাধ্য হয়ে ভাইপোর কাছে যাচ্ছে। আবার নিজেরও যাবার ইচ্ছে নেই, তাই উনি বলেই ফেলেছেন। মানে কখনো কখনো সত্যি তো বেরিয়ে আসে না, সত্যি তো কখনো চাপা থাকে না। উনি প্রথমেই বলেছেন যে আমার কথা যদি রেকর্ড করা হয় তাহলে আমি থাকবো, আর আমার কথা যদি রেকর্ড না করা হয় তাহলে আমি বেরিয়ে যাব। ওখানে গিয়ে তো আর যা খুশি তাই বলা যায় না, বিধানসভার মতন। ওখানে গিয়ে যা খুশি তাই বলা যাবে না। মানে বিধানসভা মানে পশ্চিমবঙ্গের বিধানসভাটাকে বর্তমানে উনি যা বানিয়েছেন, তো উনি ওখানে গিয়ে যা খুশি তাই বলবেন, আর ওনার কথা রেকর্ড করা হবে, এটা উনি জানেন যেটা ওখানে হবে না। আর সেই কারণেই উনি রেডিও হয়ে আছেন যে ওখান থেকে প্রেজেন্ট প্লিজ করেই আমি বলতে শুরু করব, আর যখন আমার কথা বলতে বাধা দেওয়া হবে বা রেকর্ড বন্ধ করা হবে, তখনই আমি কাটা রেকর্ডের মতন বাইরে এসে বাজবো। হ্যাঁ, বঞ্চনা বঞ্চনা বঞ্চনা, বঙ্গভঙ্গ। আমি বলি শোনেন, সেটা হচ্ছে বঞ্চনার জন্য, পশ্চিমবঙ্গের বঞ্চনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন গত 13 বছরে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোন দলের জন্য যদি পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়ে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস। এবারে আপনি আমাকে বলুন, যে বলছেন বাজেট, যে বাজেটের দাবিতে, বাজেটের বঞ্চনা বিরোধীদের নিয়ে। আচ্ছা, বিরোধীরাই তো বয়কট করছে, বিরোধীরাই তো বলেছিল উনি যাবেন না। বেণুগোপাল না কি নাম আছে ওদের, একটা নাড়ুগোপাল, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি প্রথম দিন বলেছিলেন যাবেন না, পরের দিন যাবে শুনে মুখ চুপ। আমার প্রশ্ন হচ্ছে, বিরোধীদের পুরো দায় কি উনি ঘাড়ে নিয়ে নিয়েছেন নাকি? উনি বিরোধীদের প্রতিনিধি, বিরোধীরা কি ওনাকে পাঠিয়েছে? উনি নিজের ইচ্ছায় যাচ্ছেন, যেতে পারেন, একটা স্বাধীন দল, যাওয়া তো উচিত। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এটাই হওয়া উচিত। কেন্দ্র, রাষ্ট্র, রাজ্য সবসময় সংঘাত করবে না। উন্নয়নের ক্ষেত্রে তারা মিলেঝুলে কাজ করবে, উন্নয়নের ক্ষেত্রে তারা একত্রিত ভাবে কাজ করবে। কিন্তু উনি কাজের জন্য যাচ্ছেন না, উনি যাচ্ছেন নাটকের জন্য। ওখানে গিয়ে আবার একটু অগ্নিকন্যা সাজবেন, অগ্নিকন্যা সাজার পর বাইরে বেরিয়ে আসবেন, গটগট করে হাঁটবেন। তার আগে স্লো থাকবেন, যখনই আপনাদের দেখবে তখন গটগট করে হাঁটতে শুরু করবে। হেঁটে বাইরে এসে বিভিন্ন ভাষণ দেবেন, আর সারা রাজ্য নয় সারা দেশ জুড়ে প্রচার পাবে। সারা দেশ জুড়ে যে উনি একমাত্র বিরোধী মুখ, এটা প্রচার করবার জন্য উনি এই পলিটিক্সটা করেছেন। যারা মমতা ব্যানার্জিকে পাগল ভাবে, আমার মনে হয়, আমিও মাঝে মাঝে ভাবি, আমার মনে হয় যে আমরাই সবচেয়ে বড় ভুল, আমরাই সবচেয়ে বড় ভুল। উনি জানেন কোন পলিটিক্সটা জঘন্য হলেও কোন পলিটিক্সটা করতে হয়। তিনি কি কাউকে বাঁচাতে গেছেন ওখানে? আপনারাই তো বারবার বলেন সিবিআই তদন্ত, হতেও পারে, বাঁচাতে যেতেও পারে,
সবাইকে কি উনি বাঁচাতে পেরেছেন? তা তো পারেননি। ভাইপোটাকে লাস্ট চেষ্টা হতেও পারে, কারণ ভাইপো রক্ষা কবচ উঠে গেছে বলে হয়তো মোদিজির কাছে হাত পা ধরতে গেছেন। কিন্তু মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গে যেমন ভীমরাও আম্বেদকরের আইন চলে না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন চলে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের সংবিধানকে গুরুত্ব দিয়ে কাজ করতে হয়। অতএব মোদিজির কাছে যান আর হাতে পায়ে ধরুন আর যাই অনুরোধ করুন, আমার মনে হয় না আদৌ কাজ হবে। নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করে গেছেন। ও তো অনেকক্ষণ আগেই বলেছি করবেন, উনি তো কালই বলে গেছেন করবেন। না করলে সেটা খবর হতো। যদি উনি বয়কট না করতেন, ওয়াকআউট না করতেন, তাহলে সেটা খবর ছিল। ওয়াকআউট তো করবেন এটা বলেই গেছে। 2 ঘন্টার মধ্যেই ওয়াকআউট করেছেন না? অনেক দেরিতে ওনার নাম ডেকেছে বলে 2 ঘন্টা সময় লেগেছে। প্রথমে যদি ওনার নাম, কারণ ওয়েস্ট বেঙ্গল তো ডাব্লিউ দিয়ে, তাই সেটার দিকে নাম এসেছে। যদি ওনার নামটা যদি বদলে যদি আসাম হতো পশ্চিমবঙ্গের নাম, তাহলে প্রথমে বয়কট করতেন। পুরোটাই নাটক। ওনার খুব খারাপ লেগেছে যে 2 ঘন্টা কষ্ট করে ওখানে বসে থাকতে হয়েছে। আরে উনি গেছেন কেন? ফার্স্ট অফ অল প্রশ্ন, উনি তো এতদিন বলেছেন নীতি আয়োগের বৈঠক আমি মানি না, ওখানে কোনো কাজ হয় না, ওখানে কোনো লাভ হয় না, এইসব কথা বলে গেছেন। তারপরে উনি গেছেন কেন? আর যদি এবারে গিয়ে ভালো কাজ করে থাকেন, তাহলে এতবার যে যাননি সেটা তো খারাপ কাজ করেছিলেন। এজ এ মুখ্যমন্ত্রী তার দায়িত্ব তাই ওনাকেই নিতে হবে নাকি? তিনি তো বলেছেন যে বৃহত্তর স্বার্থে বৈঠকে যোগ দিয়েছিল। বৃহত্তর স্বার্থে না, ভাইপোর স্বার্থে। ভাইপো বলেছে তাই গেছে, এটাও বলেছে, টিভির সামনে এই কথাও বলেছে। হ্যাঁ, ভাইপোকে বাঁচাতে হবে, আর কি করবে? পুত্র সম ভাইপো, তাকে যদি না বাঁচায় এরপরে তো সৎ ভাইপো হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের উপর, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হয়নি, এটা হচ্ছে এগিয়ে পুলিশ। মুখ্যমন্ত্রী বলার 4 দিন আগে আমাদের নোটিশ পাঠিয়ে দিয়েছে। মানে মুখ্যমন্ত্রী মনের কথা কত বুঝতে পারে। আগে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এখন দেখা যাচ্ছে মুচিপাড়া থানা থিংস টুডে, মমতা দি থিংস আফটার 4 ডে, এরকম একটা ব্যাপার। এই যে বলছে যে পুলিশকে আপনাদের পুরো থিমটা আগে জানাতে হবে। হ্যাঁ, আমি তো টাকা নিইনি, আমি কেন থিম জানাবো? নাম্বার 1, যারা টাকা নিয়েছে তারা প্রথমে থিম জানাবে। আবার সামনে এবারে 85,000 নিয়েছে, থিম জানাবে। আচ্ছা, সামনে বার বলেছে 1 লাখ দেবে, বলে দেবে মা দেবীর মুখটা আমার মুখের মতন করতে হবে, তারা তাই করবে। আর আমরা থিমটা পাবলিক ডোমেনে দিয়ে দিয়েছি, তো থানাকে আলাদা করে জানানোর কি আছে? এর মধ্যে কি কোনো বিশেষ রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে বলে আপনার মনে হয়? আপনার কি মনে হয়? 43,000-এর মধ্যে একটা পুজো কমিটির প্রেমপত্রটা পেয়েছি। 43,000 পুজো। তাহলে দুটো অভিসন্ধি কাজ করবে। একটা হচ্ছে আমাদের সবার নয়, আমার বা আমার কয়েকজন সহকর্মী যারা এই পুজোর সঙ্গে যুক্ত, এই পুজোর সব দলের লোকেরাই আছে, সব দলের, মানুন না মানুন বিশ্বাস রাখুন, সব দলের লোকেরা আছে এই পুজো কমিটিতে। এটা পাড়ার পুজো, এলাকার পুজো, অঞ্চলের মানুষের পুজো, সার্বজনীন পুজো। এখানে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যেহেতু আমি বিজেপি করি, সেই কারণে উনি আমার সঙ্গে এরকম বৈমাত্রী সুলভ বলবো না, কি বলবো, সৎ পিসির মতন আচরণ করছেন। আর তা না হলে বাকি পুজোগুলোয় কোথাও ভিড় হয় না, একমাত্র আমার পুজোয় ভিড় হয়। কারণ পুজোর ভিড়ের কথাই বলা হয়েছে, তাহলে তো উনি স্বীকার করছে দুটোর একটা, হয় রাইট নয় লেফট। এবার কোনটা নেবেন আপনি সিদ্ধান্ত নিন। এই যে কালকে কুনাল ঘোষ বলেছেন যে বিরোধী পক্ষকে, অর্থাৎ তাকে নিশানা করেছেন বোঝাই যাচ্ছে, বিরোধী পক্ষকে যেন ববি হাকিম একটু ভালো করে চেতলা অগ্রণী পুজোটা ভালো করে দেখায়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ববি হাকিম আর কি পুজো দেখাবে বলো দিদি ভাই? ববি হাকিম তো নিজেই বলছেন যে যারা হিন্দু ঘরে জন্মেছে তারা সব হতভাগা। তো এই একটা হতভাগা তার মধ্যে কি বললো না বললো তাতে আমার কি বা গেল এলো? ববি হাকিমের চোখে মমতা ব্যানার্জি হতভাগা, আর যার নাম বললেন সকালবেলা নামটা মুখে আনতে চাই না, সেও হতভাগা। আমি কি বলবো তা? আর যদি দেখতে ডাকে নিশ্চয়ই যাব, যদি দেখতে ডাকে যাবো না কেন? নিশ্চয়ই যাবো, পুজো তো দেখতে যাবো। উনি পুজো কতটা করেন আমি জানি না, উনি আবার ওখানে গিয়ে যদি আমাকে বলে যে তুই মুসলমান হয়ে যাবে, দাওয়াতে ইসলাম, তাহলে বিপদ। হ্যাঁ, এই একটা ভয় কাজ করবে আমার ভেতরে। আপনি মমতা ব্যানার্জির দাবি মানছেন যে এই যে সিসিটিভি ক্যামেরা 14টা থেকে? না, এটা মমতা ব্যানার্জির দাবি নয়, মমতা ব্যানার্জির দাবি না, এটা থানার দাবি। আরে 14টার বদলে 36টা ক্যামেরা লাগিয়ে দেবো, কি আছে? সেটা তো বড় কথা না, এটা তো এমনি বললেই হয়। 36টা ক্যামেরা লাগানো বড় কথা না, বলছে বেরোনোর রাস্তাটা চওড়া করতে হবে। তো বেরোনোর রাস্তা চওড়া করতে গেলে আমাকে এলাকার বাড়ি ভাঙতে হবে, সেটা কি সম্ভব? আজকে 89 বছর এবছর হবে, 88 বছর ধরে এখানে ভিড় দেখেছে। আপনার জন্মের আগে থেকে এখানে ভিড় হয়,
আমার জন্মের আগে থেকে এই পুজো প্রসিদ্ধ। হঠাৎ আপনারা যেমন শুনছেন হঠাৎ সঙ্গ চেতলা অগ্রগামী নাকি চেতলা অগ্রণী, আবার হচ্ছে ওই আরেকটা ছিল মানে পার্থদা মন্ত্রী হলো পুজোটাও বিরাট হয়ে গেল, আবার পার্থদা জেলে পুজো গেলে মানে পুজো শেষ। এই যে ব্যাপারগুলো এগুলো তো আমাদের নয়। এখানকার যারা আজকে আমাদের সঙ্গে আমরা যারা পুজো করি তাদের ঠাকুরদারা ওই পুজোটার সঙ্গে যুক্ত ছিল, তাদের ঠাকুরদারাও এখানে যুক্ত ছিল। ওই যে অরূপদার পুজোটার নাম কি, সুরুচি সংঘ, হঠাৎ রুচি সম্পন্ন হয়ে উঠেছে। আগে তাদের রুচি জ্ঞান কিছুই ছিল না, হঠাৎ করে হয়েছে। আমাদের হঠাৎ সংঘ নয়, আমাদের দীর্ঘদিনের, যেমন একডালিয়া এভারগ্রিন, কলেজ স্কোয়ার, পার্ক সার্কাস, এগুলো যেমন একটা বনে দিয়ে দীর্ঘদিনের পুজো, আমাদেরও দীর্ঘদিনের পুজো। আপনাকে যদি এখন এই বাধা বিপত্তির মুখোমুখি হতে গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তাহলে কি আপনি সেটা হবে না? প্রথমে আমি আমার এলাকার জনগণের দ্বারস্থ হব। জনগণের নির্দেশ মতন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কিংবা যদি একেবারে হয় যে কৈলাস পর্বতে মা দুর্গার সঙ্গে যোগাযোগ করতে হয় সেটাও করতে হবে। সব দ্বারস্থ হতে হবে, মা দুর্গার দ্বারস্থ হতে হবে, কারণ তার পুজো, সে বুঝবে। তবে আপনি বলতে চাইছেন আপনি কোনো বিধিনিষেধ মানছেন না? না, এই কথা কে বলেছে? ছি 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 ছি, আপনি কি বলছেন? বিধিনিষেধ সব মানবো, অন্যায় বিধিনিষেধ মানবো। বাচ্চাদের মতন বললে তো হবে না যে মেলা লাগাবে, দোল্লা লাগাবে না। দোল্লা যদি সারা কলকাতায় না লাগে, আমার এখানেও কেউ দোল্লা খাবে না। আর আমার এখানে দোল্লা খাবে না আর চেতলায় গিয়ে সে দোল্লা খাবে, এটা তো হতে পারে না, তাই না? কি সে কি বলে আলিপুরে গিয়ে দোল্লা খাবে কিংবা লেক টাউনে গিয়ে তাকে দোল্লা খেতে যেতে হবে, এটা হতে পারে না। আমার বক্তব্য এক যাত্রায় পৃথক ফল হয় না। এক যাত্রায় পৃথক ফলটা কেন শুধু আপনার ক্ষেত্রে? আমি তো বললাম আমরা একমাত্র পুজো কমিটি যারা আমরা 85,000 নিইনি, 43,000-এর মধ্যে একটা পুজো কমিটি পেয়েছে। এই যে কঠিন ব্যাপারটা কেন পেয়েছে আমি কি করে বলবো? আপনি যান না, পিসি নীতি আয়োগ থেকে এই ফিরল বলে এয়ারপোর্টে দাঁড়িয়ে তখন ধরুন তাকে।